আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সাথে আছি আমি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজ IMF এর চাপে গণবিরোধী সিদ্ধান্ত। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। 100টির মতো পণ্য ও সেবার ওপর অতিরিক্ত ভ্যাট ও কর আরোপের মাধ্যমে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদ সহ সাধারণ মানুষ। তারা বলছেন, দেশের মানুষের দুর্দশার কথা মাথায় না নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে নথি স্বীকার করে বিভিন্ন পণ্যের ওপর 5 থেকে 15% কর আরোপ সম্পূর্ণ অযৌক্তিক। বিশেষজ্ঞরা মনে করেন, নতুন করে কর আরোপ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে। এমনিতেই মানুষ নিত্যপণ্যের চড়া মূল্যের কারণে কষ্টে আছে। সরকারের নতুন সিদ্ধান্তে চলমান মূল্যস্ফীতি আরও কয়েক দফা উস্কে দেবে। তারা বলছেন, IMF এর শর্ত পূরণ করতে এমন সিদ্ধান্ত নিলেও সরকারের উচিত ছিল ভ্যাট ও শুল্ক না বাড়িয়ে বরং করের আওতা বাড়ানো। বৃহস্পতিবার রাতে ভ্যাট ও কর বৃদ্ধি সংক্রান্ত সংশ্লিষ্ট আইন সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়। এর আগে 1 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির NBR এর প্রস্তাব অনুমোদন হয়। মূলত বাংলাদেশকে দেয়া IMF এর $470 কোটি ঋণের শর্ত হিসেবে অর্থ বছরের মাঝামাঝি এসে বিভিন্ন পণ্য ও সেবার ওপর শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগেও শেখ হাসিনার সরকার IMF এর চাপে বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল, যার বোঝা দেশের জনগণ বইছে। NBR এর সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ আমার দেশকে বলেন, কেন অর্থ বছরের মাঝপথে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে এ ব্যাপারে সরকারের ব্যাখ্যা থাকা উচিত। কোন হিসাবের ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তা জানার অধিকার জনগণের আছে। জনগণের আন্দোলনের ফসল হিসেবে গঠিত সরকারের অবশ্যই জনগণের প্রতি দায়বদ্ধ থাকা দরকার। বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ আমার দেশকে বলেন, এমনিতেই মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায় আছে। এখন নতুন করে ভ্যাট ও করের হার বৃদ্ধির কারণে পণ্যের দাম আরও বেড়ে যাবে। এতে মানুষের কষ্ট আরও বাড়বে। IMF এর চাপের মুখে সরকার ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, NBR এর কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও GDPর তুলনায় করের অনুপাত বৃদ্ধিতে IMF এর সত্য রয়েছে। তবে এটাও ঠিক, সরকারের রাজস্ব আয় বাড়াতে হবে। কিন্তু যেসব পণ্য বা সেবার ওপর এখন ভ্যাট রয়েছে সেসব পণ্যের ওপর নতুন করে ভ্যাটের হার বৃদ্ধির ফলে মানুষের কষ্ট বেড়ে যাবে। তিনি ভ্যাটের হার না বাড়িয়ে ভ্যাটের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রয়োজনে সরকার এ ব্যাপারে একটি কমিশন গঠন করতে পারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান CDBর ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান আমার দেশকে বলেন, সরকার 100টির মতো পণ্যে শুল্ক, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক বাড়িয়েছে। শুল্ক বাড়ানোর ফলে এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার উপর গিয়েই পড়বে। এতে মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এমনিতেই মানুষ কষ্টে রয়েছে, এরপর কর বৃদ্ধির সিদ্ধান্তের কারণে মানুষের কষ্ট আরও বাড়বে। তিনি আরও বলেন, IMF এর চতুর্থ কিস্তির ছাড়ের পাশাপাশি নতুন করে সরকার আরও ঋণ সহায়তা চেয়েছে। এখন এই ঋণ সহায়তা পেতে শর্ত পূরণ করতে হবে। ঋণ পেলে সরকারের আমদানি সক্ষমতা বাড়বে, এতে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি ঘটবে এবং মূল্যস্ফীতি কমে আসতে পারে। একটি মধ্যমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলেও তিনি মনে করেন সরকারের প্রত্যক্ষ কর বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যক্ষ করের মাধ্যমে রাজস্ব আদায় বাড়লে সাধারণ মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে না। NBR এর সাবেক সদস্য ফারুক আহমেদ সিদ্দিকী আমার দেশকে বলেন, অর্থ বছরের মাঝপথে এভাবে প্রায় 100টি পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট ও শুল্ক হার বাড়ানোর ঘটনা নজিরবিহীন। সরকারের এই সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। ভ্যাটের হার না বাড়িয়ে ভ্যাটের আওতা বৃদ্ধি ও কর ফাঁকি রোধ না করে সরকার দ্রুত আয় বাড়াতে ভ্যাটের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক NBR এর সাবেক আরেক কর্মকর্তা আমার দেশকে বলেন, IMF এর চাপে সরকার রাজস্ব বাড়াতে এটা করেছে, কিন্তু যে 20 থেকে 30% কর ফাঁকির ঘটনা ঘটে সেটা বন্ধে NBR কোনো উদ্যোগ নেয় না। কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স নেট বাড়ানো হচ্ছে না। NBR এর দুর্নীতিবাজ কর্মকর্তারা ট্যাক্স ফাঁকি দিতে সহায়তা করে। 5 আগস্টের পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়িয়ে সাধারণ মানুষের গলা কাটার পথ তৈরি করা হলো। গতকাল সারাদিনই এই বিষয়টি ছিল মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। MA নোমান একজন সাংবাদিক। সরকারের এমন সিদ্ধান্তকে তিনি কিভাবে নিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টাই সাবেক আমলা বা ধনী শিল্পপতি, যাদের সঙ্গে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। ধনী শিল্পপতিদের কাছে কোনো পণ্যের দাম কি হলো তাতে কিছুই যায় আসে না। তারা সাধারণ মানুষের কাছে কখনই ছিলেন না। ফলে আমরা তাদের কাছ থেকে জনদুর্ভোগ কমবে এমন কিছু সিদ্ধান্ত আশা করতে পারি না।
রাজধানীর মণিপুরি পাড়ার বাসিন্দা ইমরানা আহমেদ নামের এক গৃহিণী আমার দেশকে বলেন, বাজারে সবকিছুর দাম বেশি, এ কারণে বাচ্চাদের সাধারণ চাহিদাও মেটাতে পারছি না। জীবনের অনেক প্রয়োজনকে ছোট করে আনতে হচ্ছে। এমন পরিস্থিতিতে আবার সরকার নতুন করে ভ্যাট বাড়ানোর কারণে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে আরও সংকটের মুখে ফেলবে। দরিদ্র লোক আরও বেশি দরিদ্র হবে বলেও মন্তব্য করেন তিনি। হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন সেবা ও পণ্যের ওপর সরকারের নতুন ভ্যাট ও শুল্ক আরোপ দেশে বিদ্যমান চড়া মূল্যস্ফীতিকে আরও কয়েক দফা উস্কে দিতে পারে। বিদায়ী বছরে পুরো সময় দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে ছিল। এ সময় শহরের চেয়ে গ্রামের মানুষ মূল্যস্ফীতির কারণে বেশি ভুগেছে। গ্রামীণ এলাকায় ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি শহর অঞ্চলের তুলনায় বেশি ছিল। বিবিএস জানিয়েছে, নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11.38%। ওই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 13.80%, যা গত 13.5 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে চলতি অর্থ বছরের গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14.10%-এ উঠেছিল। গত মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9.26%। আগের মাসে যা ছিল 9.39%। গ্রামীণ এলাকায় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.65%, আর শহর অঞ্চলে ছিল 9.17%। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের নতুন সিদ্ধান্ত গোটা বাজারেই প্রভাব ফেলবে এবং উস্কে দেবে মূল্যস্ফীতিকে। এনবিআর-এর নির্দেশনা অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের বিমান ভাড়া বাড়ানো হয়েছে। পটেটো ফ্লেক্স, বিস্কুট, আচার, চাটনি, বিভিন্ন ধরনের পেস্ট, এলপিজি, পাইকারিভাবে আমদানি করা পেট্রোলিয়াম বিটুমিন, ফেরোম্যাঙ্গানিজ, ফেরোসিলিকো ম্যাঙ্গানিজ অ্যালয়, ফেরোসিলিকন অ্যালয়, এইচআর কয়েল থেকে সিআর কয়েল শিট, বৈদ্যুতিক ট্রান্সফরমার, চশমার প্লাস্টিক ফ্রেম এবং ইনডেটিং ব্যবসার ভ্যাটের হার আগের 5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। কিচেন টাওয়েল, হ্যান্ড টাওয়েল, নন এসি হোটেল এবং স্থানীয় ব্র্যান্ডের পোশাক পণ্যে ভ্যাট 7.5% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ, ডকইয়ার্ড, চলচ্চিত্র স্টুডিও, চলচ্চিত্র প্রদর্শনী, মেরামত ও সার্ভিসিং, টেইলারিং শপ এবং টেইলার্স, ভবন রক্ষণাবেক্ষণকারী সংস্থা, সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব ইত্যাদির ওপর বিদ্যমান 10 ভাগের পরিবর্তে 15 ভাগ ভ্যাট বসানো হয়। ঔষধ ব্যবসা, এলপিজি ব্যবসা এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট বাড়ানো হয়েছে। মোবাইল টক টাইম ও ইন্টারনেট, আমদানি করা ফল, ফলের জুস, পেইন্ট এবং বার্নিশ, চামড়া এবং জুতার কাঁচামাল, ডিটারজেন্ট এবং নন কার্বনেট কৃত্রিম স্বাদযুক্ত পানীয় সহ 41টি পণ্য ও পরিষেবার জন্য সম্পূরক শুল্ক 50%-এরও বেশি বৃদ্ধি করা হয়েছে। কার্বনেটেড ও নন কার্বনেটেড পানীয়ের ওপর নতুন করে 30 ও 15% হারে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ইন্টারনেট সেবা প্রদানকারী বা আইএসপির ওপরও নতুন করে 10% শুল্ক কার্যকর করা হয়েছে। 4টি স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। এর ফলে নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত 10 শলাকা সিগারেটের নতুন দাম হচ্ছে যথাক্রমে 60 টাকা, 80 টাকা, 140 টাকা এবং 185 টাকা, যা এর আগে ছিল যথাক্রমে 50 টাকা, 70 টাকা, 120 টাকা এবং 160 টাকা। 4টি স্তরে সম্পূরক শুল্ক বাড়িয়ে 67% করা হয়েছে। ভ্যাট বাড়িয়ে 15% করা হয় এসি ও নন এসি হোটেল, সরকারের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন হোটেল, রেস্তোরাঁ ও মদের বার ছাড়া দেশের সব ধরনের রেস্তোরাঁ, ডেকোরেটরস ও ক্যাটার্স, ডকইয়ার্ড, নির্মাণ সংস্থা, বিজ্ঞাপন সংস্থা, ছাপাখানা, নিলামকারী সংস্থা, কুরিয়ার সার্ভিস, কনসালটেন্সি ফার্ম, ইজারাদার, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ফার্ম, যোগানদার, সিকিউরিটি সার্ভিস, আইন পরামর্শক, পরিবহন ঠিকাদার, যানবাহন ভাড়া, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ইঞ্জিনিয়ারিং ফার্ম, টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান, অনুষ্ঠান আয়োজক ও অন্যান্য বিবিধ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপর। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এ সমস্যা সাময়িক। আসলে এমন কোনো আলাদিনের চেরাগ তো নেই, সুইচ দিলেন আর কালকের মধ্যেই বাজার ঠিক হয়ে যাবে। তবে বাজার স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্য উপদেষ্টার এমন ঘোষণার 12 ঘন্টার মধ্যেই সরকারের এমন সিদ্ধান্ত এলো। বিগত হাসিনা সরকারের আমলে $470 কোটি ঋণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর 30টি শর্তে রাজি হয়েছিল বাংলাদেশ। IMF-এর দেয়া শর্তগুলোর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ভর্তুকি কমানো, ভ্যাট কাঠামো সংস্কার, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, ব্যাংক কোম্পানি আইন সংশোধন, আদায়ের অযোগ্য ঋণ বিষয়ে আলাদা কোম্পানি গঠন, জ্বালানি মূল্য নির্ধারণে আন্তর্জাতিক মান অনুযায়ী ফর্মুলা কার্যকর করা, কর ছাড়ের ওপর বিস্তারিত নিরীক্ষা করা, বাজারের নির্দিষ্ট অংশ সামাজিক ব্যয়ের জন্য রাখা ইত্যাদি
ইত্যাদি। এছাড়া ঋণ দিতে IMF বাংলাদেশকে গড় জিডিপি অনুপাত 0.2% বাড়ানোর শর্ত দিয়েছে, টাকার অঙ্কে যা 12,000 কোটি টাকার বেশি। সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে ওষুধ শিল্প, মোবাইল ফোন অপারেটর, হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা এর প্রতিবাদ জানিয়েছেন। তাদের কথা, এই ভ্যাটের ফলে তাদের শিল্প ক্ষতিগ্রস্ত হবে, গ্রাহক হারাবেন, বিক্রয় কমবে। ভ্যাটের বাইরেও তাদের আরও ট্যাক্স দিতে হয়, ফলে এখন পণ্যের দাম আরও বেড়ে যাবে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইমরান হাসান সাংবাদিকদের বলেন, সরকার যে এত বড় সিদ্ধান্ত নিল কিন্তু আমাদের সাথে কথা বলল না, এর ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জানলো না, মনে হলো ভ্যাট বাড়িয়ে দিল। এটা তো হয় না। এখন সাধারণ মানের হোটেলেও একজন খেতে 300 টাকা লাগবে, সেটা কতজন খেতে পারবে এ প্রশ্ন তার। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।